ব্যাবর্তন, কৃন্তন, মোচন, এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি সেম। আর এটা তুমি রিয়েল লাইফে ফেসও করছো, যে আমি বললেই তুমি বুঝতে পারবা। সো দেখো যে তুমি যদি একটা বই নাও, সিম্পল একটা বই যদি নাও, সো এটা ধরো যে তোমার একটা বই, সো এটা তোমার একটা বই। তো এখন তুমি কি করলা যে বইয়ের উপরে হাত দিয়ে, হ্যাঁ হাত দিয়ে একটা যদি তুমি, এটা ধরো যে বইয়ের তোমার পৃষ্ঠটা, ঠিক আছে, উপরের পৃষ্ঠটা, তো উপরে কাভার পেজ চিন্তা করো, তো কাভার পেজের উপরে কি করলে, তুমি হাত দিয়ে এভাবে একটা ধাক্কা দিলে, হাত দিয়ে এভাবে একটা এফ বল অ্যাপ্লাই করো। তো তুমি যদি দেখো যে এখানে যদি হাত দিয়ে এফ বল অ্যাপ্লাই করো, তাহলে কি এই বইটা কি এরকম থাকবে? এই বইটা কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটু হেলে যাবে। তো জিনিসটা কিরকম হয়ে যাবে দেখো, আমি কিন্তু বলতে পারি জিনিসটা হচ্ছে পরবর্তী ফিগারটা হবে কাইন্ড অফ এই যে সেম জিনিসটা তুমি এখানে এরকম দেখতে পাবে, তাই না? একটু বেঁকে গেছে, একটু বেঁকে যাবে, তাই না? একটু বেঁকে যাবে এভাবে করে, যেহেতু তুমি একটা বল অ্যাপ্লাই করছো, সেটা হচ্ছে তুমি বেঁকে গেছে। তো তাহলে দেখো যে এই বলটা হচ্ছে তুমি কাভার পেজ বরাবর অ্যাপ্লাই করছো, সো এই বলটা অ্যাকচুয়ালি কি আমাদের স্পর্শক বরাবর না? তো তাহলে এই বলটাকে বলা হয় আমাদের স্পর্শকীয় বল, ঠিক আছে? তো এই বলটাকে আমরা কি বলবো? স্পর্শকীয় বল। তো এখন এই দুইটা চিত্রকে যদি আমি হচ্ছে একসাথে মার্চ করি, এই দুইটা চিত্রকে আমি একসাথে এখন মার্চ করবো, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখন কাজ। তো তাহলে তাহলে এখানে যদি দেখো যে, অথবা আমি এটা আঁকি আসলে, তাহলে ভালো বুঝতে পারবো। তাহলে জিনিসটা যেটা হয়েছে যে এখান থেকে একটা নতুন এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে, এরকম ভাবে হেলে গেছে বইটা, তাই তো? এরকম ভাবে হেলে গেছে। এখন তাহলে দেখো যে এখানে একটা সরণ পাইতেছে না? এটা কি কৌণিক না? একটা কৌণিক সরণ পাইছো না বল অ্যাপ্লাই করার ফলে? কৌণিক সরণ পাইছো। আবার তুমি যদি উপরের পাশটা খেয়াল করো, এই উপরের পাশটা, এখান থেকে যদি খেয়াল করো যে লাল আর সাদা দাগের ডিফারেন্স, এটাও কিন্তু একটা সরণ। তাহলে দেখো এটা কি পাশ বরাবর সরণ না? এই যে এতটুকু সরণ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাশ বরাবর সরণ। এটাকে আমাদের রিপ্রেজেন্ট করা হয় এক্স দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কোণ যেহেতু, তাহলে থেটা দিয়ে। তো তাহলে আমরা দেখো এখানে দুইটা কৌণিক সরণ পাইতেছি, আবার কিন্তু রৈখিক বরাবর একটা সরণ পাইতেছি পাশে, তাই না? এখন তাহলে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যে তোমার ফার্স্টে বইটা যদি এরকম থাকে, এখন এটা হচ্ছে এরকম হয়ে গেছে, তাই না? এরকম হয়ে গেছে। তাহলে এই যে এরকম একটা কাঠামোতে চলে আসছে, আর আগে ছিল সাদা দাগটা, আগে ছিল সাদা দাগটা। তো তাহলে দেখো যে এখানে যে সরণটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে রিপ্রেজেন্ট করবো আমি এক্স দিয়ে, আর এইটাকে রিপ্রেজেন্ট করবো আমি থিটা দিয়ে। এই যে এক্সট্রা, সেটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় পার্শ্ব সরণ, বা আমাদের আপেক্ষিক সরণ। কেন আপেক্ষিক সরণ বলা হয়? এটা তুমি নিজেই বুঝতে পারবা। সো দেখো যে আপেক্ষিক সরণ বলার রিজনটা হচ্ছে এই তলের সাপেক্ষে, তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, এই তলের সাপেক্ষে এই তলের সরণ। আমরা যখন আপেক্ষিক গতি পড়ে আসছি, কোন একটা কিছুর সাপেক্ষে কোন একটা কিছুর গতি, তাহলে এই তলের সাপেক্ষে এই তলটা এদিকে চলে গেছে। দ্যাটস ওয়াই এই তলের সাপেক্ষে এটাকে আমাদের আপেক্ষিক সরণ না। দ্যাটস ওয়াই এটাকে ডিফাইন করা হয় আমাদের আপেক্ষিক সরণ দিয়ে। তো তাহলে দেখো এখানেও কিন্তু বল তুমি অ্যাপ্লাই করছো, বল অ্যাপ্লাই করার ফলে এখানে তুমি কি সরণ পাইছো না? বা শেপের পরিবর্তন পাইছো না? তো তাহলে শেপের পরিবর্তন যদি পাও, তাহলে এখানেও তো অ্যাকচুয়ালি আমাদের একটা কি থাকবে? এক্ষেত্রে হচ্ছে আমাদের পীড়ন থাকবে, বিকৃতি থাকবে। তাহলে দেখো যে এখানে আমাদের টোটাল দৈর্ঘ্যটা, এই যে বইটার এটার উচ্চতাটা যদি আমি চিন্তা করি, এখান থেকে এই টোটাল উচ্চতাটা যদি আমাদের হয় এইচ, তাহলে এইচ দৈর্ঘ্যে আমাদের সরণটা হয়েছে কতটুকু? এইচ দৈর্ঘ্যে আমাদের সরণ হয়েছে এক্স। তাহলে একক দৈর্ঘ্যে সরণ কত হয়েছে? এক্স ডিভাইডেড বাই এস, এইচ, তাই না? এখন তুমি যদি এখান থেকে এই কোণটুকে নিয়ে আসো, এই কোণটুকুকে যদি নিয়ে আসো, তো তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারো। দেখো আমি হচ্ছে এই কোণটুকুকে চিন্তা করতেছি, ঠিক আছে, এই কোণটুকুকে চিন্তা করতেছি, জাস্ট বাকি সবকিছু মুছে দিয়ে ধরো, আমি জাস্ট ওই কোণটুকু আবার রাখি। এরকম। এই কোণটা, এইটুকু এক্স, এইটুকু এইচ, তাই না? তো তাহলে এখানে দেখো যে আমরা একটা ত্রিকোণমিতিক সম্পর্ক অ্যাপ্লাই করতে পারি। এটা যদি আমাদের কোণ হয়, এটা হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে আমাদের লম্ব, কারণ আমার কোণের বিপরীত রাশি লম্ব, আর তার সাথে যেটা সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমি এখান থেকে বলতে পারি টেন থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? টেন থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো তাহলে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টেন থেটা সমান, ঠিক আছে? তাহলে টেন থেটা, এটা হচ্ছে আমাদের একটা পীড়ন, তবে এই পীড়নটা সরি বিকৃতি, তাহলে এই পীড়নটার নাম কি? ব্যাবর্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। ব্যাবর্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। তাহলে তিনটা নামে এটাকে ডিফাইন করা হয়। ব্যাবর্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। আই গেস এই পর্যন্ত সবাই ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এখন আসছে আমাদের বিকৃতি, সরি বিকৃতি শেষ, এখন আসবে আমাদের পীড়ন, ঠিক আছে? সো পীড়নটা আমাদের কি হবে? দেখো যে এখানেও তো আমি একটা বল অ্যাপ্লাই করছি, তাই না? এখানে তো আমি একটা বল অ্যাপ্লাই করছি, সেই বলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ।
তাই না? সো এটা তো অ্যাকচুয়ালি একটা একক ক্ষেত্রফল এই বলটা, তাই না? তো তাহলে এইখানে আমাদের এই একক ক্ষেত্রফলে যে বলটা এফ বাই এ, তাই না? এই এফ বাই এ যেটা সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পীড়ন। তবে এই ক্ষেত্রে পীড়নটার নাম কি হবে? ক্রিন্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন, বা কিন্তু এগুলো কিন্তু বা, অথবা হচ্ছে আমাদের মোচড় মোচড় পীড়ন। ঠিক আছে? সো তুমি যে কোনো নামেই ব্যাখ্যা করতে পারো। তাহলে আমাদের দুইটা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে আমরা যদি একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ব্যাবর্তন বিকৃতি এই জিনিসটা যেটা পাইলাম এক্স বাই এইচ, এটা হচ্ছে আমাদের টেন থেটা। আরেকটা হচ্ছে আমাদের ব্যাবর্তন পীড়ন, এটাকে আমরা বলতে পারি এফ বাই এ, এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে এফ যেটা সেটা অ্যাকচুয়ালি কি আমাদের স্পর্শকীয় ভাবে প্রযুক্ত। ওকে, সো এইটুকু আই গেস যে সবার ক্লিয়ার এখন। তো এখানে আমাদের যেটা দেখা যায় যে এই টেন থেটা, তার মানে এখানে হচ্ছে আমাদের গুণাঙ্ক যেটা, গুণাঙ্কটা সেটা কি হবে? আমাদের বল বাই পীড়নের, সরি, পীড়ন বাই বিকৃতির যে অনুপাত সেটা, তাহলে এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টেন থেটা, অথবা কেউ যদি এক্স বাই এইচ লিখে তাহলে এক্স বাই এক্স। তো এখানে দেখা যায় যে আমাদের থিটার মানটা খুবই ক্ষুদ্র। তুমি যদি বইয়ের চিন্তা করো তাহলে দেখবা যে বইটা কিন্তু খুবই কম সরানো হয়েছে। তো থিটার মানটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে তখন আমরা বলতে পারি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা। সো তাহলে কোথাও কোথাও লেখা থাকবে এরকম যে এফ এ ডিভাইডেড বাই থিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গুণাঙ্ক যেটা সেটা, যেটাকে অ্যাকচুয়ালি আমাদের ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে এই গুণাঙ্কটাকে অ্যাকচুয়ালি ইটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? এই গুণাঙ্কটাকে অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করবো ইটা দিয়ে, এই গুণাঙ্কটাকে অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করবো ইটা দিয়ে। তো এটা কি গুণাঙ্ক? ব্যবর্তন গুণাঙ্ক। ঠিক আছে? এটা কি আমাদের ব্যবর্তন গুণাঙ্ক। এটা কি আমাদের ব্যবর্তন গুণাঙ্ক। ঠিক আছে? বা মোচড় গুণাঙ্ক, বা তুমি যে নামেই বলো না কেন। ঠিক আছে? সো আই গেস এটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো এইটুকু যদি ক্লিয়ার হয়, তো তাহলে আমরা আমার ব্যবর্তন গুণাঙ্ক যেটা সেটা মান পেয়ে গেছি, যে এখান থেকে আমি বলতে পারবো এফ থেটা ডিভাইডেড বাই এ। তবে এইটা দিয়ে আমরা ম্যাথ করবো না, ম্যাথ করবো না। এটাকে আমরা কি বল, মানে ম্যাথ করবো কোনটা দিয়ে? ম্যাথ করবো আমরা এটা দিয়ে, এফ এ টেন থেটা। ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করবো। ঠিক আছে? বুঝা গেছে? সো এটা একটু ভুল লিখছি, এ ডিভাইডেড বাই থেটা হবে। ওকে, সো তাহলে এইটুকুই ছিল এফ ডিভাইডেড বাই এ থেটা, এটা আমরা ম্যাথ করবো না, তবে এমসিকিউ তে আসলে এটা দিয়ে আনসার করবো। মেইনলি ম্যাথ করবো আমরা এফ ডিভাইডেড বাই এ টেন থেটা এটা দিয়ে, কারণ হচ্ছে থেটার মান ক্ষুদ্র হলে ওইটা আমরা কনসিডার অ্যাকচুয়ালি করবো। বুঝতে পারছো? সো তাহলে এখন পর্যন্ত এইটুকুই ছিল। এখন দেখো যে এখান থেকে তাহলে আমাদের ফর্মুলা কি হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো কৃতকাজের ফর্মুলা আমরা, বা টোটাল যেই স্থিতিশক্তি সেটার ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু আমরা কি শিখে আসছি, হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে? আবার এইটাই এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রে আমাদের কৃতকাজের যে ফর্মুলা, এটা কোথায় পড়ছি? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে পড়ছি, দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে। তো সিমিলার ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো কি হবে? হাফ, এই যে এখান থেকে চিন্তা করো যে এইটা রিপ্লেস হবে, ওয়াইটা কি আমাদের গুণাঙ্ক, তাহলে এইটা রিপ্লেস হবে এই ক্ষেত্রে আমাদের ইটা দিয়ে, তাই না? আর এই ক্ষেত্রে দেখো আমাদের এল, এটা কি আমাদের যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, আর এই ক্ষেত্রে পরিবর্তনটা যদি তুমি চিত্র থেকে দেখো, পরিবর্তনটা অ্যাকচুয়ালি কত, এক্স না? পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি এক্স হয়েছে। ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস, আমাদের টোটাল যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? এই এইচ দিয়ে, এইচ দিয়ে, এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো তাহলে এইটার সাথে সামঞ্জস্য রেখে ফর্মুলা প্রমাণ দরকার নেই, জাস্ট আমরা মনে রাখতে পারি হাফ ইটা এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ, মনে থাকবে? সো এটা গেল। এন্ড দেন দেখো যে আমরা টোটাল, এটা তো পেলাম কি, টোটাল হচ্ছে আমাদের কৃতকাজ বা স্থিতিশক্তি। ঠিক আছে? সো এখন ইউ, এটা কি একক আয়তনে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে ছিল হাফ ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কয়ার। সো প্রথমে বলছিলাম না যে সূত্রের সাথে একটা সম্পর্ক আছে, সো এটাই দেখাচ্ছি মেবি। সো ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ ওয়াই, আমাদের এখান থেকে কি বলতে পারি, এই ক্ষেত্রে কি হবে সেটা। তো এই ক্ষেত্রে দেখো যে ওয়াই এর পরিবর্তে হবে কি ইটা, আর স্মল এল এর পরিবর্তে হবে এক্স, আর ক্যাপিটাল এল এর পরিবর্তে কি হবে, এইচ স্কয়ার। ক্লিয়ার? সো এইটুকুই ছিল। ফর্মুলাগুলো আমরা তাহলে সব পেয়ে গেছি। তো তাহলে মোটামুটি আমাদের এখন পর্যন্ত 6টা, এখানে 4টা লেখা আছে। আর আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির জন্য আমরা ফর্মুলা দেখছি। সো এই তো ছিল। এখন আমরা হচ্ছে আরেকটা নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। সো পয়সনের অনুপাত দেখার আগে একটু যদি ওভারভিউ করি, তাহলে আমরা কি দেখছি, যে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন বা মোচড় পীড়ন মোচড় বিকৃতি, বা ব্যবর্তন পীড়ন বা ব্যবর্তন বিকৃতি, তাই না? শেষের মানে তিনটা নামই মোচড় ব্যবর্তন বা কৃন্তন একই না। তো এখন আমরা আরেকটা বিকৃতি দেখবো, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি।
কিন্তু এটার হচ্ছে আমরা জাস্ট বিকৃতি দেখবো। এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলের কোনো কনসিডার আনবো না, মানে হচ্ছে পীড়নের কোনো কনসিডারেশন আনবো না। তো তুমি সিম্পলি চিন্তা করো যে তোমার কাছে যে একটা তার থাকে, এটা যদি একটা তার হয়, সো এটাকে যদি তুমি হাতে ধরে দুই দিকে টান দাও, এফ বল অ্যাপ্লাই করো, তাহলে তারটা তো চিকন হয়ে যাবে প্লাস লম্বা হয়ে যাবে। তারটার পরবর্তী ফিগারটা কি হবে? এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এটা আরো ধরো যে লম্বা হয়ে গেছে, একটু যদি দেখেন, যেটা আরো লম্বা হয়ে গেছে, এরকম লম্বা হয়ে গেছে, এটা এখান থেকে লম্বা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে লম্বা হইল, তো লম্বা হওয়ার সাথে সাথে এটা তো অ্যাকচুয়ালি প্রস্থটাও দেখো এই দিক বরাবর চেপে গেছে, এই দিক বরাবর চেপে গেছে, আবার হচ্ছে এই দুই দিক বরাবর এক্সপান্ড হয়ে গেছে, তাই না? সো এই দুই বরাবর হচ্ছে এক্সপান্ড হয়েছে, তার মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সো দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে তুমি যদি দেখো যে দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু আমরা অলরেডি দেখিয়ে আসছি, এটা এই যে এটুকু স্মল এটুকু পরিমাণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। আর হচ্ছে আমাদের পার্শ্ব কতটুকু কমে গেছে সেটা কিন্তু আমরা ব্যাস থেকেই দেখতে পারি। দেখো যে এইটার যে ব্যাস সেটা যদি হয় ক্যাপিটাল ডি, এইটার যদি যে ব্যাস সেটা যদি হয় আমাদের ডি প্রাইম, তাহলে আমাদের ব্যাসের যে পরিবর্তন স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করব, ডি মাইনাস ডি প্রাইম, তাই না? তো এটাই তো হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের পার্শ্ব বরাবর যতটুকু বিকৃত হয়েছে বা চেঞ্জ হয়েছে আপাতত বলি, তাই না? তো তাহলে তুমি সিম্পলি চিন্তা করো যে এটা মানে কেন কনসিডার করতেছে এরকম, কারণ তারকে টান দিলে দুই দিক থেকেই চেঞ্জ হচ্ছে। তো তাহলে দেখো যে এটার দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি আছে, তাহলে পাশ বরাবর যেহেতু ওর চেঞ্জটা হয়েছে, তাহলে পাশ বরাবরও তো ওর হচ্ছে একটা বিকৃতি আছে। তো পাশ বরাবর বিকৃতিটাকে তো আমরা কনসিডার করি নাই, আর এই পাশ বরাবর বিকৃতিটাকেই বলা হয় হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি। তো তাহলে দেখো যে টোটাল হচ্ছে আমাদের ডি ভ্যাসে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে স্মল ডি, তাহলে একক ভ্যাসে চেঞ্জটা কি হবে? স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। এটা কিন্তু বোঝা গেছে, স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, তাই না? তো স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি টি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ব বিকৃতি। আই গেছে এটা সবার ক্লিয়ার, ঠিক আছে? সো পার্শ্ব বিকৃতি জিনিসটা কি? স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি। এখন পয়সনের অনুপাত জিনিসটা কি? তো পয়সন যেটা বলছে যে দেখো যে তুমি যখন একটা বস্তুকে টান দিচ্ছ, এটার যেরকম দৈর্ঘ্যটার পরিবর্তন হচ্ছে, সো আমি আবার দেখতেছি এটার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ব বরাবর পরিবর্তন ঘটছে। তো ও বলছে যে পার্শ্ব বরাবর যে পরিবর্তন, এইটা যেটা অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ব বিকৃতি, আর হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। এই যে এই দুইটার অনুপাত, এই অনুপাতটাকেই সে বলছে অ্যাকচুয়ালি পয়সনের অনুপাত। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয় আমাদের সিগমা দিয়ে, আর এই কনস্ট্যান্টটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের পয়সনের অনুপাত। সো আই গেছে পয়সনের অনুপাত জিনিসটা বোঝা গেছে। তো পয়সনের অনুপাতটা জিনিসটা হচ্ছে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতটা আছে সেটা। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি আসে? সিগমা। তো সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি আমরা কি পড়ছি? ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতি কি? স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো এইখানে একটু জিনিস যে এখানে ফর্মুলাতে এখানে একটা মাইনাস আছে, কেন মাইনাস আছে সেই ব্যাখ্যাটা দিতেছি একটু পর। তার আগে একটা জিনিস দেখো যে এই ডিটাকে, ডিটা তো ভ্যাস, তাহলে এটাকে আমি কি টু ইন্টু আর লিখতে পারি না? ক্যাপিটাল আর। আর এই স্মল ডিটাকে এভাবে লিখতে পারি না? টু ইন্টু স্মল আর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা যদি আমি ব্যাস দিয়ে লিখি তাহলে এরকম, আর যদি ব্যাসার্ধ দিয়ে লিখি তাহলে আমি পাবো আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই এল। সো যে কোনোটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো এই ফর্মুলাটা? তো এখন এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে দেখো যে আমি কি পেলাম, মানে এই মাইনাসটা কেন, মাইনাসটা কেন দিই, ঠিক আছে? সো তো তুমি দেখো যে যখন তুমি একটা তার তার টান দিলা, তখন এটা কি হয়ে গেছে? লম্বা প্লাস চিকন হয়ে গেছে, লম্বা প্লাস চিকন হয়ে গেছে। তো তাহলে দেখো যে এটা দুই দিকে চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে পাশ বরাবর চেঞ্জ হয়েছে, আবার দৈর্ঘ্য বরাবর চেঞ্জ হয়েছে। সো এই দুইটা চেঞ্জ, এই দুইটা চেঞ্জকে তুমি যদি একটু ভালোভাবে অবজার্ভ করো, তো তাহলে দেখো যে পার্শ্ব বরাবর ওর যে চেঞ্জটা সেটা হয়েছে কি? কমে গেছে, তাই না? আর দৈর্ঘ্যটা কি? বেড়ে গেছে না? দৈর্ঘ্যটা কি বেড়ে গেছে না? তো তাহলে তুমি সিম্পলি এখান থেকে দেখো, এটা যদি আমাদের ক্যাপিটাল টি হয় আর এটা যদি আমাদের ডি প্রাইম হয়, তাহলে আবার যদি আমাদের দৈর্ঘ্য যেটা সেটা যদি এটা যদি হয় এল, আর এটা যদি হয় আমাদের এল প্রাইম, তো তাহলে দেখো যে বিয়োগ করার ক্ষেত্রে আমি যদি চেঞ্জটা বের করতে চাই যে দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি, সেটা হচ্ছে আমাদের স্মল এল, এটাকে কিভাবে বের করবো? এল প্রাইম মাইনাস এল। আর হচ্ছে পার্শ্বের যে চেঞ্জটা সেটা যদি একইভাবে তো তুমি বের করবা, তাই না? এটা যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ দাও, এল যদি পরেরটা থেকে তুমি আগেরটা বিয়োগ দাও, এটাও তো পরেরটা থেকে আগেরটাই বিয়োগ দিবা। তো তাহলে এটা যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ দাও, তাহলে তুমি দেখো যে এটা কি করবো? ডি প্রাইম মাইনাস ডি। তো তাহলে দেখো এল প্রাইম মাইনাস এল, এটা তো আমি জানি পজিটিভ, তাহলে এইটা কি আসবে? এটা তো বোঝাই যাচ্ছে এটা আসবে কি আমাদের নেগেটিভ। তো তাহলে তুমি যদি সিম্পলি দেখো, এখন যদি তুমি এই ডি, সরি এটা হচ্ছে আমাদের স্মল ডি, তো স্মল ডি এই জিনিসটা
যদি তুমি যেখানে ইউজ করো সেখানে মানে এল আর স্মল ডি এই দুইটা যদি তুমি কোথাও ইউজ করো, এল আর স্মল ডি এই দুইটা যদি একসাথে ইউজ করো, তাহলে আলটিমেটলি একটা মাইনাস ডি এর মাইনাস সেটা কিন্তু চলে আসবে। তো তাহলে যখন আমি পয়সনের অনুপাতটা লিখতেছি, তো তখন দেখো যে এখানে ডি ডিভাইডেড বাই ভি, এখানে হচ্ছে এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, তো এখানে একটা মাইনাস চলে আসে। তো এই অনুপাতটাকে পজিটিভ রাখার জন্য, টোটাল অনুপাতটাকে পজিটিভ রাখার জন্য, এইখানে একটা নেগেটিভ সাইন দেওয়া যায়। ঠিক আছে? সো নেগেটিভ সাইনটা যদি দিয়ে দেয়, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? আলটিমেটলি এখানে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। মানে ম্যাথ করার সময়। ম্যাথে হচ্ছে মাইনাসে মাইনাসে পজিটিভ দিয়ে চলে আসবে। আর এই মাইনাসটা তখন তো আর দেওয়া লাগতেছে না। তার মানে কি? ম্যাথে এটা অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? ম্যাথে পজিটিভ আসবে আরকি। ঠিক আছে? তো এই মাইনাসটা এক্সট্রা দেওয়ার কারণ কি? অনুপাতটাকে পজিটিভ রাখার জন্য। যেহেতু আমাদের একটা চেঞ্জ নেগেটিভ আসতেছে, সো ওই চেঞ্জটাকে পজিটিভ রাখার জন্য আমাদের কি করতে হবে? নেগেটিভ আসতেছে, ওই চেঞ্জটাকে পজিটিভ রাখার জন্য সামনে আরেকটা নেগেটিভ সাইন দিয়ে এটাকে আমি পজিটিভ করতেছি। তো এখন এই পয়সনের অনুপাতে যে নেগেটিভ হয় না ব্যাপারটা এরকম না। দেখো আমি তো এই যে নেগেটিভ সাইন দিয়ে পজিটিভ আনতেছি। তাও কিছু, কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই মানটা নেগেটিভ চলে আসে। তো সেটা হচ্ছে দেখো যে এই সীমাটা এই যে এরকম। -1 থেকে হাফ এর মধ্যে। ঠিক আছে? সো কিছু, কিছু ম্যাটেরিয়াল আছে তার মানে কি আমি বলতে পারি না যে কাদের ক্ষেত্রে নেগেটিভ। নেগেটিভ কাদের জন্য? সো নেগেটিভ হচ্ছে ওই সকল পদার্থের জন্য যে সকল পদার্থের অ্যাকচুয়ালি কি পার্শ্ব বিকৃতিও বাড়বে। মানে তুমি বল প্রয়োগ করবা, এর ফলে পার্শ্ব বিকৃতিটাও বাড়বে, আবার দৈর্ঘ্য বিকৃতিটাও কি হবে? বাড়বে। সো এরকম কিছু ম্যাটেরিয়াল আছে প্রকৃতিতে, খুবই কম, যেগুলোর ম্যাটেরিয়াল আমাদের পার্শ্ব বিকৃতিটাও বাড়ে, দৈর্ঘ্য বিকৃতিটাও বাড়ে। ঠিক আছে? সো এরকম যদি দেখো যে ষড়ভুজাকার শেপের যদি কোনো বস্তু থাকে, ষড়ভুজাকার শেপের যদি কোনো বস্তু দেখো, তো ষড়ভুজাকার শেপের বস্তু এটাকে যদি তুমি বল এপ্লাই করো, তাহলে দেখা যায় যে এটার পার্শ্ব বিকৃতি যেভাবে হবে, আবার দৈর্ঘ্য বিকৃতিটাও সেম একইভাবে হবে। সো তখন অ্যাকচুয়ালি আমাদের সিগমার মানটা চলে আসবে কি? নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আমি জানি যে উপরে হচ্ছে আমরা সামনে একটা নেগেটিভ ইউজ করছি, কিন্তু ফর্মুলাটা ছিল এরকম। কিন্তু আমি জানি উপরে এই জিনিসটা হচ্ছে কি? উপরের এই জিনিসটা হচ্ছে আসার কথা ছিল কি? নেগেটিভ। কিন্তু এটা তো ব্যতিক্রমীধর্মী। সো ব্যতিক্রমীধর্মী হওয়ার কারণে কি হইছে? এখানে এই নেগেটিভ আর নেগেটিভটা থাকতেছে না। এখানে এই জিনিসটা চলে আসতেছে পজিটিভ। নিচের জিনিসটাও চলে আসতেছে পজিটিভ। সো পজিটিভ, পজিটিভ যদি হয়, তাহলে সিম্পলি আমরা বলতে পারি এই জিনিসটা কি হয়ে গেছে? টোটালটা হয়ে গেছে নেগেটিভ। সো এরকম ষড়ভুজাকার স্ট্রাকচার যুক্ত যদি কোনো বস্তু থাকে, মানে ইন্টারনাল স্ট্রাকচার যদি এটা হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। প্লাস হচ্ছে জিগজ্যাগ স্ট্রাকচার। সো জিগজ্যাগ স্ট্রাকচার যুক্ত যদি কোনো বস্তু থাকে, এরকম টাইপ যদি স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচারটা যদি এরকম থাকে, তাহলে সেই সকল ক্ষেত্রেও জেড এর মানটা আসে নেগেটিভ। সো এইটুকুই ছিল আজকের মতো, আজকের ক্লাস। সো যদি কোনো টপিকের সমস্যা হয়, তাহলে সেটা আমাকে, বা কোনো কোশ্চেনের সমস্যা হয়, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও।